আরেকটা জিনিস, এই যে এই খবরগুলো মেন স্ট্রিম মিডিয়া যদি না দেখায় বা মেন স্ট্রিম মিডিয়াকে হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু মানুষের কাছে যে পৌঁছচ্ছে না তা নয়। একইভাবে সমান্তরাল ভাবে সামাজিক মাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি বাঘা বাঘা সাংবাদিকরা, তারা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে নানাভাবে যুক্ত রয়েছেন এবং তারা সেই খবরগুলো জানাচ্ছেন এবং মানুষ সব জানতে পারছেন। এই বিষয়টা যেমন একদম প্রকট ভাবে দেখা যাচ্ছে, পাশাপাশি এই যে এদের নেতৃত্ব তো সেভাবে কিছু নেই। এই যে ছাত্ররা যারা আছে তারা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই একজোট হয়েছেন। অভিজিৎ দীপকে শুরু করলেও এই মুহূর্তে ঠিক নেতৃত্ব কার হাতে, কিভাবে চলছে এবং সত্যি সত্যি এরকম বিনা নেতায় কতদূর পৌঁছানো সম্ভব, কি মনে হয় সুদীপ্ত দা এবং গৌতম দা দুজনের কাছে এই প্রশ্ন? নেতৃত্ব সম্পর্কে একটা জিনিস বলার, সৌরভ দাস করে যিনি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা তো যাচ্ছেন, সৌরভ দাসটা কে অনেকে হয়তো জানেন না। ইনি হচ্ছেন ক্যারাভান বলে যে ম্যাগাজিন রয়েছে, ওয়েব ম্যাগাজিন রয়েছে, যেটাকে আমি মনে করি যে আমাদের দেশে যে মিডিয়া হারিয়ে গিয়েছে, যে মিডিয়ার আমরা সন্ধান করি, যে মিডিয়ার নেই বলে আমি আর গৌতম দা আমাদের মতো অনেকে আক্ষেপ করি, সেই মিডিয়ার শেষ যে কটা উজ্জ্বল স্তম্ভ, উজ্জ্বল বাতি এখনো জ্বলছে, তার মধ্যে ক্যারাভান একটা। সৌরভ দাস ক্যারাভানের রিপোর্টার। তিনি প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা আরটিআই আবেদন করেছিলেন। তাতে এমন কিছু আগে ডিওয়াই চন্দ্রচূড় সম্পর্কে একটা লেখা পড়েছিলাম, সেটা কি এই সৌরভ দাসেরই? হ্যাঁ হ্যাঁ, আমি 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 সেটা জানি না, আমি যেটা নির্দিষ্ট করে জানি শুধু সেটুকু বলছি। তিনি একটা আরটিআই করেছিলেন। সেই আরটিআই এর পরিপ্রেক্ষিতে এমন কিছু তথ্য জানা যায় যেটা প্রধান বিচারপতির পক্ষে সম্ভবত খুব বেশি সম্মানজনক নয়। যখন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের প্রসঙ্গে ককরোচ শব্দটা এসেছিল, আফটারঅল এটা তো প্রধান বিচারপতির অবদান। ভারতের ইতিহাসে সুপ্রিম কোর্টে বিভিন্ন প্রধান বিচারপতি বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে থাকবেন। সূর্যকান্ত স্মরণীয় হয়ে থাকবেন একটা রাজনৈতিক দলের জন্ম দেওয়ার জন্য, ককরোচ পার্টি। এবং পরবর্তীকাল যখন আন্দোলন চলছে, তখন যখন প্রধান বিচারপতি বলছেন যে আমার সময় নেই ওই ভিডিও দেখার, তখন কিন্তু ছাত্র, সৌরভ দাসের মতো ছাত্ররা কিন্তু সেভাবেই জবাব দিচ্ছেন, আমাদের সময় নেই এসব হাবিজাবি কথা শোনার। আজকে নরেন্দ্র মোদীর অমিত শাহ সরকার, এরা তো শুধু যে বিরোধীদের দমন করছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এমপিদের এমএলএদের মতো তাদের কিনে নিচ্ছে, ডিল করে তাদের ঘরে নিয়ে আসছে, সঙ্গে নিজেদের সঙ্গে নিয়ে আসছে, তা তো নয়। এরা তো দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আজকে আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের ভরসা থাকতো, সরকার তো দুষ্কর্ম অতীতে করেনি তা নয়। 1975 সালে জরুরি অবস্থা জারি তার একটা বড় উদাহরণ। তখন অন্যান্য সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, আদালত, নির্বাচন কমিশন, সিএজি, ভিজিলেন্স কমিশন, এই সমস্ত সাংবিধানিক আধা সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো তো আমাদের দেশকে বাঁচিয়েছে। সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে দলদাসে পরিণত করা হয়েছে। ছাত্ররা তো রাস্তায় নেমেছে কারণ আর কোথাও যাওয়ার নেই বলে। আজকে যদি আদালতে গিয়ে ছাত্রদের ভরসা থাকতো যে তারা সুবিচার পাবে, তাহলে তারা আদালতে যেত। তারা কিন্তু আদালতে যায়নি। হ্যাঁ, তাদের হয়ে বর্ষিয়ান আইনজীবীরা, তাদের ঠাকুরদা দাদামশাইয়ের মতো বয়সী আইনজীবীরা আদালতে লড়াই করছেন। তারা কিন্তু রাস্তায় লড়ছেন, কারণ তারা বুঝে গিয়েছেন যে এই সরকারকে তাদের যদি সবাক শেখাতে হয়, তাহলে সেই রাস্তায় নেমে সে পথের ভাষাতেই শেখাতে হয়। কয়েকদিন আগে, গত সপ্তাহে একটা অনুষ্ঠানে সোফিয়া তুমি ছিলে, আমি বলছিলাম, এখন সেটা অনেক বেশি প্রকাশ্যে এসেছে। এই সরকার ফেস রেকগনিশন টেকনোলজি তার বিভিন্ন এজেন্সি ব্যবহার করে। মানুষ রাস্তায় নামতে ভয় পায়, তার কারণ হচ্ছে সেই ছাত্রছাত্রীরা সেটা জানে, তাদের মুখের ছবি তোলা হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর পরে সে যখন পাসপোর্টের জন্য আবেদন করবে, আজ থেকে 12 বছর পরে যখন সরকারি চাকরির জন্য আবেদন করবে, তখন সেই ছবির সঙ্গে এই ছবি মিলিয়ে দেখা হবে। সেই প্রযুক্তি সরকারের কাছে এসে গেছে, তা ব্যবহার করা হচ্ছে। এই যে নির্মম রাষ্ট্রশক্তি, নাগরিক বিরোধী রাষ্ট্রশক্তি, নিপীড়নকারী রাষ্ট্রশক্তি, তার বিরুদ্ধে ছাত্র রাস্তায় নেমেছে। তাদের আর কোথাও যাওয়ার নেই, কোনো পথে প্রতিবাদ করার নেই বলে তারা করছে। গৌতমদার কাছে যাবে তুমি, আমি একটা ছোট্ট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যেমন অভয় আন্দোলনটা গৌতমদা বললেন যে
যে যখন হচ্ছিল তখন পশ্চিমবঙ্গে তখন তার সরকার, তৃণমূল কংগ্রেস সরকার বুঝতে পারেনি তার পরিণতি কি হবে, তার কতদূর তার মানুষের মনের গভীরে কতদূর গিয়েছে। ঠিক তেমনই আমাদের আশেপাশের অন্য দেশের কিন্তু কতগুলো উদাহরণ আছে যেগুলো কিন্তু দিল্লির শাসকদের অজানা নয়। আজকে যে মধ্যরাতে উঠে নরেন্দ্র মোদীকে বার্তা দিতে হচ্ছে, টেলিভিশন বা অডিওভিজুয়াল বার্তা দিতে হচ্ছে দেশবাসীর জন্য, তার বা তার সরকার কিন্তু অজানা নয় যে 2022 সাল থেকে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশে কি হয়েছে। 2022 সালে শ্রীলঙ্কাতে কি হয়েছিল, গোতাবায়া রাজপক্ষে প্রেসিডেন্টের প্রাসাদে তার বিছানার উপরে উঠে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের, বিক্ষুব্ধ জনতার নাচানাচি আমরা দেখেছি। কি ছিল? প্রবল মূল্যবৃদ্ধি, ভয়ঙ্কর খারাপ বেকারির অবস্থা। তারপরে 24 সালে বাংলাদেশ, মাত্র 7 মাস আগে যে দেশের সরকার ভোটে জিতে এসছে, সে যেমনই হোক কেন ভোটে জিতে এসছে, সে সরকার 36 দিন আন্দোলনে উড়ে গেল, প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হলো। সেখানেও কি ছিল? ওই শুরু কিন্তু সেই জব কোটা, চাকরির কোটা, ছাত্রদের চাকরির সুযোগ, কাজের সুযোগ সংকুচিত হয়ে যাওয়া। নেপাল তারপরে বছর 25, এই কাজ শব্দ গত বছর কেপি শর্মা ওলি তার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। প্রাক্তন চিফ জাস্টিস সে দেশে সুশীলা কার্কি, তাকে ছাত্রদের পছন্দ মতো আমরো নেপাল বলে, আমি নেপাল বলে সংস্থাটা ছিল, ছাত্রদের এরকম একটা আগোছালো সংগঠন। তাদের দাবি মতো সুশীলা কার্কিকে আপৎকালীন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করতো। সেখানেও কি ছিল মনে আছে নিশ্চয়ই সকলে? নেপো কিডস একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সাধারণ মানুষ যারা চাকরি পাচ্ছে না, পড়াশোনা করে বসে আছে, কোনো কাজ নেই, সেখানে শাসক গোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত, তার শাসকের ছেলে মেয়েরা, তারা 5 তারা হোটেলে গিয়ে ক্যাসিনোতে পয়সা ওড়াচ্ছে, বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে সারারাত্রি ফুর্তি করছে। এই যে বৈষম্য, যুবক সমাজের প্রতি বঞ্চনা এবং সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা, 3টি জায়গা দিয়ে, শ্রীলঙ্কায় যদি দেখো, বাংলাদেশে দেখো, নেপালে দেখো, সেটা ছিল বড় বড় কথা দিয়ে, ভাষণ দিয়ে অত্যাচারী শাসকের সেটা চাপা দেওয়ার চেষ্টা করা। ভারতের সঙ্গে মিল আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার ভর্তি বিশ্বাস করে আমাদের দেশে চিরকাল সরকার পরিবর্তন ভোটের মাধ্যমেই হবে। আমরা একেবারেই হিংসার পক্ষপাতী নই। ভোট ছাড়া, নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সরকার পরিবর্তন আমরা পক্ষপাতী নই। কিন্তু আমাদের প্রতিবেশী দেশে এই নজিরগুলো শাসকদের চোখের সামনে নাচছে। একটা কথা বলি, শুধু শেষ করি, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন, এটাই আমাদের ঐতিহ্য, এটাই একমাত্র আমাদের দেশে হয়ে এসছে। তার জন্য কিন্তু ভোট পদ্ধতি, নির্বাচন পদ্ধতির শুদ্ধতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা বজায় রাখা খুব দরকার। এখনকার নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান এই ভ্যালুগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে বহু মানুষের ধারণা। বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, তার উপর ভরসা রাখা, তার স্বচ্ছতা। সুতরাং আজকে ছাত্রদের আন্দোলন শুধু একজন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন নয়, এতে আমি মনে করি এর সঙ্গে বৃহৎ এই ব্যবস্থার যে সংস্কার, বৃহৎ প্রশ্নটিও জড়িত আছে। এখন সেটা প্রচ্ছন্নভাবে আছে, পিছনে, সামনে নেই, প্রত্যক্ষ দাবির মধ্যে নেই, কিন্তু সেটা আছে। তা না হলে সারা দেশে এত মানুষ একসঙ্গে এভাবে রাস্তায় নেমে আসতে পারে না। ধর্মেন্দ্রপুর নিট 22 লক্ষ, ঠিকই গৌতম দা বলে 22 লক্ষ ছাত্রছাত্রী প্রথমে দিয়েছিল, পরে বোধ হয় 16 না 18 লক্ষ কমে গেছিল প্রশ্ন পাশের পরে। কিন্তু নিট ডাক্তারি হওয়ার স্বপ্নটা কিন্তু সমাজের একটা ছোট্ট অংশের মধ্যে মাত্র। আজকে যে সর্বসাধারণ রাস্তায় নেমেছে, কলকাতায়, পাটনাতে, মুম্বাইতে, বড় বড় শহরে, সর্বত্র, তাদের মধ্যে কিন্তু ছোট্ট অংশ মাত্র ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। সকলে জানে ডাক্তার হওয়া মানে এখন মানে কয়েকজন সামান্য একেবারে উপরের অংশে খুব ছোট্ট একটা ছাত্রদের অংশ ছাড়া ডাক্তার হওয়া মানে কোটি কোটি টাকার ব্যাপার। প্রিপারেশনই কোটি টাকার উপরে চাই, কোচিং, তারপরে তো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হলে কথা। সুতরাং এটা কিন্তু যাদের স্বার্থে আঘাত লেগেছে সরাসরি নিটের জন্য, তারা শুধু রাস্তায় নেমেছে তা নয়, তাদের কিন্তু সংখ্যাটা অনেক 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 বেশি। এটা পুরো ব্যবস্থাটাকে যারা প্রশ্ন করছে, ব্যবস্থা যাদের অস্বস্তি হচ্ছে, ব্যবস্থা ফলে যারা তাদের বিকাশ বন্ধ হয়ে, সবকা সাথ সবকা বিকাশ বলা হয় না, সবার বিকাশ যাদের বন্ধ হয়ে গেছে, তারাই পথে নেমেছে। সেই জন্যই আন্দোলন সরকারের এত মাথা ব্যথার কারণ, কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সরকার এখনো পর্যন্ত তার প্রদিশ করতে পারছে না। সোফিয়া।